ভুল সিদ্ধান্তে পুনর্বাসিত করা যাবে না ফ্যাসিবাদ, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। আজ রাঙ্গামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা, কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে ১৪৪ ধারা, রাত ৮টা পর্যন্ত বহাল, আওতামুক্ত জরুরি পরিষেবা। অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে কিনা কোনো কোনো পক্ষের এমন বক্তব্য হালকাভাবে দেখার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, ভুল সিদ্ধান্তের কারণে আবারও যাতে চরমপন্থা ও ফ্যাসিবাদ সুযোগ না পায় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাসিনা সরকারের দমনপীড়নে ২৪শে জুলাইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন যখন গতি হারায়, তখন প্রাণ ফিরিয়ে আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এই অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। সরকারের জনমানুষে যেভাবে অত্যাচার করছে, তো আমার মা ভাবছে আমার ছেলে যায় যাক অন্যায়ের বিরুদ্ধে লড়ুক। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানান, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন করবে তার দল। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে, সেজন্যই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি জানাই আহ্বান। নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আবারও চরমপন্থা ও ফ্যাসিবাদ যাতে সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি। কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে রাজধানীর বনানীতে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংখ্যা জানিয়ে বলেন, নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার। তারা মোটিভেটেড হয়ে এগুলো করে, তারা না বুঝে যদি করতো তাহলে বলতাম যে তারা না বুঝে করছে, ক্ষমা করে দাও। তারা বুঝে শুনে করছে, তারা জ্ঞান পাপী। যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে, ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না, তাতে লাভটা কাদের হচ্ছে? লাভ হচ্ছে ফ্যাসিস্টদের। ৫ আগস্টের আগে সবাই এক থাকলেও এখন ভাগ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সংগ্রামের যে বেদনা সেটা যেন সবাই ভুলে গেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। দর্শক, শিরোনামে যেমনটা বলছিলাম, জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ রাঙামাটি যাবেন এনসিপির নেতাকর্মীরা। এই বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, কয়টা নাগাদ আসতে পারে এনসিপি নেতাকর্মীরা? আজকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাকিল, আমরা এই মুহূর্তে রয়েছি যে এনসিপির যে জনসভাটি বা পথসভাটি যে হবে এই রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপার এই জায়গাটি রয়েছি আমরা এখানকার যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে এনসিপির, তাদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি, তারা সকাল ৯টার দিক থেকে আসলে চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার কথা রয়েছে এবং ১১টার কিছু আগে আসলে রাঙামাটির যে প্রবেশপথ ঘাগড়ায় এনসিপি নেতাকর্মী তাদেরকে বরণ করে নেবে। তারপর রাঙামাটির শিল্পকলা এলাকায় রয়েছে, সেখান থেকে গাড়ি বহর থেমে তারা শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত তারা পদযাত্রা
করে এইখানে আসবেন। তারপরে সমাবেশটি এখানে এই মঞ্চস্থ সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে তারা 2টা নাগাদ এই সমাবেশ শেষ করে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এবং তবলছড়ি এলাকা বা বেদবিধি এলাকায় তাদের পথসভার কথা রয়েছে এবং যদি সময় থাকে তাহলে আরো তারা কিছু এলাকা রাঙ্গামাটির ঘুরে দেখবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রাঙ্গামাটির এই বনরূপা স্থানে গতকাল রাতে আসলে যেটি জানেন কক্সবাজারে এনসিপির এক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আসলে বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। সেই ঘটনা কেন্দ্র করে গতকাল রাঙ্গামাটিতে রাতে যে ছাত্র দলের উদ্যোগে বেশ কিছু বিক্ষোভ মিছিল হয়েছে এবং নাসিরকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তার পক্ষে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে দেখতে পাচ্ছেন আপনারা আরমপুর ব্যাটালিয়ন পুলিশের অনেক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মঞ্চকে ঘিরে আসলে বিপুল নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। এবং এখানকার যে এনসিপির নেতা রয়েছেন যুগ্ম সমন্বয়কারী, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন নিরাপত্তা আসলে তাদের কাছে কোনো বিষয় না, তাই নিরাপত্তার বিষয়টা আসলে পুলিশ দেখবেন। তারা আসলে এইখানকার যে জনগণ আছেন এবং তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসলে সেটি আসলে তারা নিশ্চিত করতে চান। আমরা যদি একটু সময় থাকে আমি একটু কথা বলার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আসলে এনসিপি নেতারা উপস্থিত আছেন, তারা আসলে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আর শেষ পর্যন্ত আশা করছেন একটি ভালো সমাবেশ হবে এখান থেকে আসলে নির্বাচনের এবং সবকিছু আসলে এখানে দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তারা মনে করছেন। শাকিল, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক। গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। একসাথে একাধিক লোক ঘোরাফেরা করাতেও বিধি নিষেধ থাকছে। এখনও গ্রেফতার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 3000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে 4টি মামলা দায়ের হয়েছে। দর্শক, জুলাই আগস্ট হত্যাযজ্ঞে সাবেক 9 মন্ত্রীসহ 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আজকে জুলাই আগস্ট গণহত্যার সবচেয়ে বড় আসামিদের হাজির করা হচ্ছে, সবচেয়ে বেশি আসামিদের আজকে হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে, যেখানে 7টি মামলায় মোট 39 জনকে হাজির করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন, ফারুক খান সাবেক মন্ত্রী, কক্সবাজারের সাবেক এমপি বদি এবং আমির হোসেন আমু, কামরুল ইসলাম সহ মোট 39 জনকে হাজির করা হচ্ছে। আমরা যদি একটু দেখাতে পারি যে গত বছর ঠিক এই সময়ে জুলাই আগস্ট জুড়ে যে সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা যারা, তাদের দায় রয়েছে এমন অভিযোগ এনে কিন্তু তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছিল। আমরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নামানো হচ্ছে এবং একে একে আজকে মোট 7টি মামলা রয়েছে, যেখানে যে মামলাটি সবচেয়ে বড় সেটির প্রধান আসামি পলাতক ওবায়দুল কাদের এবং এরপরে আনিসুল হক সহ সেক্ষেত্রে মন্ত্রিসভার সকল সদস্যরা সেখানে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সহ মোট সব বলা যায় যে এই মামলাটিতে আওয়ামী লীগের সব মন্ত্রীরা রয়েছেন। তবে এই মামলাটিতে প্রসিকিউশনের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি সেটি হলো যে তারা একটি সময় আবেদন করবেন। সেই সময় আবেদনের প্রেক্ষিতে তারা এটির তদন্ত শেষ করতে পারেননি বলেই এটির আরেকটি সময় আবেদন করা হবে। তবে তদন্ত একেবারেই শেষ পর্যায়ে রয়েছে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। আর বাকি যে মামলাগুলো রয়েছে সেটি হলো যে উত্তরায় যে মুগ্ধ হত্যা হয়েছিল, সেই মুগ্ধ হত্যায় সাবেক উত্তর সিটির মেয়র আনিসুল হক সহ বাকি যে মন্ত্রী, সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে এখানে আসামি করা হয়েছে। আর যে আসলে আশুলিয়ার 6 জন লাশ পোড়ানোর যে ঘটনা, সেখানকার 2 জনকে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইনু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আনা হয়েছে। এরপরে রয়েছেন সাবেক আরেকজন মন্ত্রী। তো বলা যায় আজকে এই মামলাটি ট্রাইব্যুনালে গঠনের পর আজকে সবচেয়ে বেশি আসামি এখানে হাজির করা হচ্ছে এবং যে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, গত বছর জুলাই আগস্টের গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগে তাদের প্রত্যেকেই কিন্তু আবার আইনজীবী নিয়োগ করেছেন। সেই তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। রাশেদ খান মেননকে দেখছেন এবং এই মামলা আজকে কোনো আনুষ্ঠানিকতা নেই। প্রসিকিউশন থেকে শুধু সময়ের আবেদনই করা হবে। তবে গত 1 বছর জুড়ে আমরা যে
গত 1 বছর আগে যে হত্যাযজ্ঞ হয়েছিল জুলাই আগস্টে, সেখানকার আজকেই সবচেয়ে বেশি আসামি এবং ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এখান থেকে যদি আজকে সময় আবেদন করে প্রসিকিউশন, পরবর্তীতে এই মামলার আরেকটি ডেট পড়বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে। দর্শক দেখছিলেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সাবেক 9 মন্ত্রী সহ 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদুর রহমান। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। পথে যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি, তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র্যাব বাহিনী, যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এতে হতাহত হয় বেশ, প্রাণ যায় অনেকের। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি। হেলিকপ্টার থেকে জনতার উপর গুলি, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ। যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে আপনার নির্দেশনা লাগবে না, আমার নির্দেশনা দেওয়া আছে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। রাজপথ থেকে গুলি করেও যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি, তখন আকাশপথ বেছে নেয় শেখ হাসিনা সরকার। 19 জুলাই র্যাবের হেলিকপ্টার টহল দেয় রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা ও মোহাম্মদপুরের আকাশে। গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সেদিন মিছিলে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা ছাত্র জুবাইদ হোসেন ইমন। তার মা জানায়, ওপর থেকে আসা একটি গুলি ইমনের মাথায় লেগে বেরিয়ে যায় মুখের চোয়াল দিয়ে। ওই সময় হেলিকপ্টারটা ছিল, আমার বাচ্চা যখন মানুষের সাথে স্লোগান দিছে, তখন তার পাশাপাশি গুলিটা করে, আপনার গুলিটা এদিকে করছে, এদিকে বের হয়েছে, এটা র্যাবের গুলি। ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ইমনের মা বাবা, কিন্তু রক্তাক্ত জুলাইয়ে সন্তান হারিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ফিরে গেছে পরিবারটি। খুব ইচ্ছা ছিল আমি এই ঢাকা আমি আসছি আমার বাচ্চাগুলো মানুষ করার জন্য, যেহেতু আজকে আমার বাচ্চারা এই দেশে হারাইছি, এখন যেদিকে থাকে এদিকে তো বাচ্চার স্মৃতি মনে পড়তেছে। এই জন্যই মনে করেন খবরটার কাছে গিয়ে আমি পড়ে রয়েছি, অন্তত জীবিত তো তার আর দেখতে পারবো না, ঘুম থেকে উঠে অন্তত তার গুরুস্থানটা আমি দেখতে পারবো। তবে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে র্যাব। বাহিনীটি বলছে, ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে র্যাব। 5 আগস্টের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানায় তারা। আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যে মানবাধিকার সংরক্ষণ করে এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকেই র্যাব এখন আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারছে। এখানেই তো করছে। পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন, র্যাবকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাই এই বাহিনীকে একটি কমিশনের অধীনে পরিচালনার পরামর্শ তার। বিভিন্ন উন্নত দেশ তারাও চাচ্ছে র্যাবের একটা ব্যাপক সংশোধন, তো সেই কার্যক্রম পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা করছেন। নাম পরিবর্তন বা কার্যপরিধি পরিবর্তন করা, সাংগঠনিক পরিবর্তন সব কিছু একটা হয়ে যাবে, হয়ে গেলে তারা ব্যাপক জনকল্যাণমুখী একটি বাহিনী হয়ে যাবে। আগের যে বদনাম, সে বদনাম আর থাকবে না। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ছিল র্যাব। তারপরও জুলাই হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকায় আস্থার তলানিতে বাহিনীটির ইমেজ। তবে মানুষের আস্থা ফেরাতে নতুন আঙ্গিকে পথ চলার চেষ্টায় বাহিনীটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।